সানলাইট বা ইউভি লাইট কোনো একটা যদি এখানে না নিয়ে আসি, অর্থাৎ কোনো একটা প্রেজেন্স যদি রিঅ্যাকশন না হয়, তাহলে রিঅ্যাকশনটা কখনোই হবে না, কারণ রিঅ্যাকশনটা স্টার্ট করতে অ্যাটলিস্ট কিছু পরিমাণ এনার্জি লাগে। সেই কারণে আমরা এটাকে সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলো যে কন্ডিশন ডিপেন্ড করে, সেই কন্ডিশনটা হলো যে হয় সেখানে সানলাইট থাকতে হবে অথবা ইউভি লাইট থাকতে হবে। ওকে, সো আমাদের প্রথম যে রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশনটা হচ্ছে যে আসলে এই মিথেনের সাথে আমাদের এখানে ক্লোরিনের রিঅ্যাকশন দেখানো হচ্ছে। লাইটটা একটু বুঝাইতেন স্যার। হ্যাঁ বলো তো, বলো লাইটটা কি? ও ইউভি লাইট হচ্ছে যে আল্ট্রাভায়োলেট, এটাকে আল্ট্রাভায়োলেট রে বলা হয়, অতি বেগুনি রশ্মি যেটাকে আমরা নাম জানি। ঠিক আছে, এটা এক ধরনের রে বা এক ধরনের রশ্মি, যেটা সাধারণত আমাদের এনার্জি দিচ্ছে। সেই এনার্জিটা হচ্ছে যেমন সূর্য থেকে আমরা কি এই যে আল্ট্রাভায়োলেট রে পাচ্ছি বা অতি বেগুনি রশ্মি আসতেছে, সেই কারণে আমরা ওজোন লেয়ার আমাদের পৃথিবীকে বাঁচিয়ে দিচ্ছে, না হলে এটা স্কিন ক্যান্সার হয়ে যেত। মানে এটা একটা এনার্জি একটা, যেমন মনে করো যে আমরা মাইক্রোওয়েভ ওভেন চালাই, তোমরা মাইক্রোওয়েভ ওভেন দেখছো না? সো মাইক্রোওয়েভ ওভেনের ক্ষেত্রে আমরা যখন কোনো খাবার ভিতরে রেখে গরম করি, তার মানে এটার ভিতরে কি কোনো আগুন, নাকি আসলে কোনো একটা রে বা রশ্মি এটার খাবারের ভিতর দিয়ে চলে যায়? এটা জানো নাকি যে মাইক্রোওয়েভ ওভেনের কাজটা কিভাবে হয়? স্যার ওটা তো বিদ্যুতের তাপের মাধ্যমে দেয়া নাকি? তাপ না, আসলে বিদ্যুৎ তাপ না, সেটা হচ্ছে যে মাইক্রোওয়েভ ওভেন না, সেটা হচ্ছে হিটার। এটা ইলেকট্রিক হিটার হচ্ছে যে তাপ বিদ্যুতের যেটা হচ্ছে সেটা সরাসরি তাপ দিয়ে করা হয়। আসলে মাইক্রোওয়েভ হচ্ছে যে খাবারের ভিতর দিয়ে যে আইআর, সেখানে হচ্ছে যে ইনফ্রারেড একটা রেডিয়েশন নাম আছে, যে আইআর বা এই রেডিয়েশনটা, ইনফ্রারেড রেডিয়েশনটা খাবারের ভিতর দিয়ে চলে যায়। আর খাবারের ভিতর দিয়ে যখন যায়, এটা কন্টিনিউয়াসলি যখন যায়, তখন খাবারের ভিতরে যে ওয়াটার মলিকুল গুলো থাকে, ওয়াটার মলিকুল গুলার স্ট্রাকচার হচ্ছে যে আসলে এইরকম। তখন এই ওয়াটার মলিকুল গুলার ভিতর দিয়ে যখন যায়, তখন এগুলা ভাইব্রেট করে, মানে এগুলা কন্টিনিউয়াসলি এটা মুভের মধ্যে চলে। এই মুভ করতে অর্থাৎ ভাইব্রেট করতে করতে ভাইব্রেশন এনার্জিটা হিট এনার্জিতে কনভার্ট হয়, আর হিট এনার্জিটা তখন ওই খাবারকে গরম করতে থাকে। আর সেই কারণে মাইক্রোওয়েভ ওভেনের ভিতর দিয়ে কখনো খাবার পোড়া যায় না, কিন্তু ইলেকট্রিক ওভেনের ভিতর দিয়ে খাবার পোড়া যায়, কারণ ইলেকট্রিক ওভেনে তাপটা সরাসরি খাবারের মধ্যে লাগে, আর মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে তাপটা আসলে খাবারের ভিতর দিয়ে একটা রে, আইআর রেটা চলে যায় বলে তখন খাবারটা গরম হয়। এই সে আইআর যেটা, এই ইউভিটা এক ধরনের রেডিয়েশন, ইউভি লাইটটাও এক ধরনের রেডিয়েশন, আইআর এক ধরনের রেডিয়েশন, ম্যাগনেটিক ওয়েভ এক ধরনের রেডিয়েশন। সুতরাং আমরা এখানে যেটা জানবো সেটা হচ্ছে যে ইউভি লাইট অথবা সানলাইট, এগুলো আসলে হিট বা এগুলো হচ্ছে যে টেম্পারেচার, যেটা সেই টেম্পারেচার একটা সোর্স যেটা। সো আমরা এই জায়গাতে যে কোশ্চেনটাকে, যে রিঅ্যাকশনটাকে আমরা এখানে পড়তে চাচ্ছি, সেই রিঅ্যাকশনটা হচ্ছে যে মিথেন প্লাস ক্লোরিন, এই রিঅ্যাকশন। এখন এই রিঅ্যাকশনটার মধ্যে আমরা বলছিলাম যে এই রিঅ্যাকশনটা ডেফিনেটলি হয় সেটা সানলাইট থেকে আমরা এইচ মিউ দিয়ে লিখি, এবং আল্ট্রাভায়োলেট লাইট থেকে আমরা ইউভি দিয়ে লিখি। আর এই দুটোর কম্বিনেশনে যে প্রোডাক্ট হয়, এই যে দেখো, প্রথম হচ্ছে যে এই প্রোডাক্টটা, তাহলে প্রথমে হচ্ছে যে কি তৈরি হয়, CH3Cl প্লাস হচ্ছে যে HCl। আমি দ্বিতীয়গুলো পরগুলো এখানে দেখাচ্ছি। দ্বিতীয়টা আবার দেখো, এখানে প্রথমটা যেখানে শেষ হয়, যেটা দিয়ে শেষ হয়, সেটা দ্বিতীয়টার মধ্যে সেটা দিয়ে শুরু হয়, আবার দ্বিতীয়টার মধ্যে যেটা দিয়ে শেষ হয় সেটা তৃতীয়টা দিয়ে শুরু হয়, তৃতীয়টা যেটা দিয়ে শেষ হয়, চতুর্থ রিঅ্যাকশনটা সেটা দিয়ে শুরু হয়। তাহলে এই রিঅ্যাকশনটা টোটাল কয়টা স্টেপ রিঅ্যাকশনটা হলো কোন কত? এই রিঅ্যাকশনটা টোটাল কয়টা স্টেপ রিঅ্যাকশন হলো? স্যার 5টা। না, কেন 5টা হবে? প্রথমটা হিসাবে ধরবেন না? এই যে 1টা 2টা 3টা 4টা, 4টাই তো, 4টা না? আমি যেটা লিখছি সেটা তো প্রথমটাই 4টা।
চারটে স্টেপের রিঅ্যাকশন, তাইলে চারটে স্টেপ যে হবে বা কয়টা স্টেপ হবে এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে বলতো? তো দেখে বলুন তো কিসের উপর ডিপেন্ড করে, কয়টা স্টেপ রিঅ্যাকশন হবে? কিসের স্টেপে কয়টা স্টেপে রিঅ্যাকশন হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে বলতো? আচ্ছা দেখো তো যে এইটার মধ্যে আর এটার মধ্যে কি পার্থক্য আছে? কয়টা হাইড্রোজেন? এটার মধ্যে হাইড্রোজেন চারটা, এটার মধ্যে হাইড্রোজেন কয়টা? তিনটা। তাহলে এর পরেরটার মধ্যে হাইড্রোজেন কয়টা? দুইটা। এরপরে হাইড্রোজেন কয়টা? একটা। তারপরে কোনো হাইড্রোজেন নাই। তাহলে এখানে কয়টা স্টেপ রিঅ্যাকশন হবে সেটা ডিপেন্ড করবে প্রথম যে রিঅ্যাকশনটা দিয়ে আমরা শুরু করি তার মধ্যে কয়টা হাইড্রোজেন সেটার উপরে। তার মানে প্রথম রিঅ্যাকশন যেটা যে রিয়েজেন্ট দিয়ে শুরু করি সেই রিয়েজেন্টের মধ্যে কয়টা হাইড্রোজেন আছে? চারটা। সেই কারণে এখানে চারটে স্টেপ। যদি আমাদের কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন C2H6 প্লাস Cl2 এই রিঅ্যাকশনটা শুরু হতো তাহলে আমাদের কয়টা রিঅ্যাকশন স্টেপ শেষ হতো? ছয়টা স্টেপ। সুতরাং নাম্বার অফ স্টেপ ডিপেন্ড করতেছে প্রথম যে হাইড্রোকার্বনটা দিয়ে আমরা রিঅ্যাকশন শুরু করি ক্লোরিনের সাথে সেই হাইড্রোকার্বনের নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমের উপর ডিপেন্ড করে কয়টা স্টেপে রিঅ্যাকশন হবে সেই স্টেপ সংখ্যাটা। সো আমরা প্রথমে এটা জেনে নিলাম। এখন আমরা যে জিনিসটা জানবো সেই জিনিসটা হচ্ছে যে এই চারটে স্টেপের যে চারটা প্রোডাক্ট সেই প্রোডাক্ট গুলোকে আমরা কিভাবে আমরা প্রোডাক্ট গুলোকে নামকরণ করবো। যেমন কি যে এখানে একটা প্রোডাক্ট আছে দুই নাম্বার তিন নাম্বার চলে। দেখো তো এই চারটা কেমিক্যাল রিঅ্যাকশনে একটা কমন প্রোডাক্ট আছে কিনা? তাহলে যদি বলো যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোডাক্ট, তাহলে আমরা যদি কোশ্চেনটা এরকম একটা কোশ্চেন করি হোয়াট ইজ দ্য নেম অর রাইট ডাউন দ্য নেম অফ দ্য কমন প্রোডাক্ট অফ সাবস্টিটিউশন রিঅ্যাকশন বিটুইন মিথেন এন্ড ক্লোরিন, তাহলে কমন প্রোডাক্টটা কি হবে? ফর্মুলা কি হবে? HCl। এটার নাম কি হবে? হাইড্রোক্লোরিক হাইড্রোজেন। এটা কি হবে? নাম কি হবে বলতো? হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। দেখো এটা কিন্তু এই যে ব্র্যাকেটের মধ্যে কিন্তু জি লেখা আছে প্রত্যেকটার ক্ষেত্রে, সেই কারণে এটাকে আমরা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বলি। কিন্তু ব্র্যাকেটে যদি AQ লেখা থাকতো, দেখো ব্র্যাকেটে কখনো কখনো AQ লেখা থাকে, তার মানে এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা পানির ভিতরে আছে। তখন আমরা এটা হাইড্রোক্লোরাইড থাকে কি লিকুইড হবে? হ্যাঁ, AQ মানে হচ্ছে পানি, অ্যাকুয়া। অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসটা তুমি পানির ভিতর দিয়ে ডিজলভ করে রাখছো, তার মানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে যখন ডিজলভ করা হয় তখন তাকে আমরা এইভাবে লিখি, আর এটাকে তখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে থাকি। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে থাকি। সুতরাং HCl দিয়ে এটা অ্যাসিডও হতে পারে, এটা গ্যাসও হতে পারে। যদি আমরা গ্যাস লিখতে হয় তাহলে ব্র্যাকেটের মধ্যে জি লিখতে হবে, যদি আমরা অ্যাসিড লিখতে হয় ব্র্যাকেটের মধ্যে AQ লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গাতে যেগুলো আছে সেগুলো কি গ্যাস নাকি অ্যাসিড? গ্যাস। এগুলো আমরা প্রত্যেকটাই গ্যাস। এগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এটা সো আমাদের প্রথম প্রশ্নের অ্যানসারটা ছিল এখানে রাইট ডাউন দ্য কমন প্রোডাক্ট, রাইট ডাউন দ্য নেম অফ দ্য কমন প্রোডাক্ট অফ দিস রিঅ্যাকশন। তার মানে কমন প্রোডাক্ট হচ্ছে যে HCl। এবার আমরা কমন প্রোডাক্টটা বাদ দিয়ে বাকি যে 8% যেগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো কিন্তু একরকম না, সেগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট। তাহলে আমরা প্রথম যেটা, যেমন আমাদের শুরু করছি আমরা কাছ থেকে মিথেন থেকে, আমাদের প্রোডাক্টটা কি ছিল? CH3Cl। তার মানে এটার নাম কি ছিল? আমরা এটাকে আমরা কি বলছি? মিথেন। তার মানে এটার নাম হচ্ছে যে মিথেন। তাহলে এই জায়গাতে দেখো তো এই জায়গাতে মিথেনের মধ্যে কি ডিফারেন্স আছে? মানে এই জায়গা থেকে এই জায়গাতে কি ডিফারেন্স আছে? একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, একটা ক্লোরিন চলে আসছে, মানে হাইড্রোজেনের জায়গাতে একটা ক্লোরিন চলে আসছে। তাহলে অরিজিনালিটার নাম মিথেন। এখানে এই ধরনের যে এই ক্লোরিনের পরিবর্তে যদি এখানে যদি এখন একটা হাইড্রোজেন থাকতো তাহলে আমরা এটাকে কি বলতাম? ধরুন এই ক্লোরিনের পরিবর্তে যদি এখানে হাইড্রোজেন থাকতো তাহলে আমরা এটাকে কি বলতাম? স্যার মিথেনই হয়ে যেত। মিথেন, এটা মিথেন হয়ে যেত। তার মানে এটা মনে রাখবা
যদি একটা যে এখানে চারটা কম্পাউন্ডের দিকে তাকিয়ে দেখো, চারটে কম্পাউন্ডের মধ্যে কোনোটাতে হচ্ছে যে একটা ক্লোরিন, কোনোটাতে দুটো ক্লোরিন, কোনোটাতে তিনটে ক্লোরিন, কোনোটাতে চারটা ক্লোরিন। তার মানে মিথেন থেকে একটা ক্লোরিন দিয়ে একটা হাইড্রোজেন সরিয়ে ফেলা হচ্ছে, দ্বিতীয়টাতে দুইটা ক্লোরিন দিয়ে দুটো হাইড্রোজেন সরিয়ে ফেলা হচ্ছে, তৃতীয়টাতে তিনটে ক্লোরিন দিয়ে তিনটা হাইড্রোজেন সরিয়ে ফেলা হচ্ছে, এবং চতুর্থটাতে চারটা ক্লোরিন দিয়ে চারটা হাইড্রোজেন সরিয়ে ফেলা হচ্ছে। তার মানে এই সবগুলো আসলে কার থেকে তৈরি হলো? অরিজিনালি মিথেন থেকে, তাই না? হ্যাঁ স্যার। অরিজিনাল মিথেন থেকে। তাহলে একটা মিথেন যদি, একটা যদি ক্লোরিন কোনোখানে থাকে, তাহলে আমরা এটাকে মনো বলে থাকি। মনে রাখ, মনো। দুইটা যদি ক্লোরিন থাকে তাহলে আমরা সেটাকে, এখানে আমরা এই দিক দিয়ে দিচ্ছি দুইটা ক্লোরিন, দুইটা যদি ক্লোরিন থাকে তাহলে আমরা সেটাকে ডাই বলে থাকি, তো দুইকে আমরা ডাই বলে থাকি। তিনটা যদি হয় অর্থাৎ Cl3, তাহলে তিনটা হলে আমরা এটাকে ট্রাই বলে থাকি। আর চারটা যদি হয় CCl4, তাহলে আমরা এটাকে টেট্রা বলে থাকি। তার মানে এখানে হচ্ছে যে কয়টা ক্লোরো? একটা ক্লোরিন, সেখানে এটাকে আমরা মনোক্লোরো। তাহলে প্রশ্নটা হলো যে এখন আমরা যদি কম্পাউন্ডটা যদি এটা লিখি তাহলে সেভাবে কিভাবে নামকরণ করবো? CH3Cl। তার মানে এটা অরিজিনালি মিথেন। তাহলে এখানে এটার নাম কি হবে বলো তো? এখন দেখি বলো তো। এটা অরিজিনালি, তাহলে আমরা এটাকে কি বলবো? একটা থাকলে কি বলি না? মনোক্লোরো। মনোক্লোরো, তার মানে ক্লোরিন একটা, মনোক্লোরো বললে না ক্লোরিন একটা, তাহলে মনোক্লোরো। অরিজিনালি এই কম্পাউন্ডের নাম ছিল মিথেন, তাহলে এবার পুরো নামটা কি হবে? মনোক্লোরো মিথেন। তার মানে আমরা একটা ক্লোরিন আসছে, সেখানে আমরা মনো ক্লোরো, তারপর আমরা মিথেন বলে থাকি। তাহলে প্রথমটার নাম হচ্ছে যে মনোক্লোরো মিথেন। তাহলে যদি আমাদের কম্পাউন্ডটা যদি এরকম হয় CH2Cl2, তাহলে কি নাম হবে? তাহলে কি নাম হবে? যদি দুইটা ক্লোরিন থাকে তাহলে তার নাম কি হবে? হ্যালো, হ্যালো, তোমরা এখন শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যেতেছে? নেটওয়ার্কের সমস্যা ছিল আমার এখন একটু। আমি একটা জিনিস বুঝলাম না, তোমাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় কেন? আমার কোনো ক্লাসে এত ডিস্টার্ব তোমাদের ছাড়া। আচ্ছা, তোমরা এখন আমাকে শুনতেছো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যদি আমি, তোমরা যদি চুপ করে থাকো, এটা নেটওয়ার্কের প্রবলেম নাকি তোমরা বুঝতেছো না, কোনো কোনো কিছু আমি বুঝতেছি না, সেই কারণে তোমরা বুঝলো এটা রেসপন্স করবে, না বুঝলে রেসপন্স করবে, তাহলে আমরা দ্রুত এটা টাইম ইয়ে না করে আমরা চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রথমটাকে বলছিলাম যে এটা একটা ক্লোরিন থাকার কারণে মনোক্লোরোমিথেন। তাহলে এখন যদি দুইটা ক্লোরিন থাকে তাহলে এটাকে আমরা কি নামকরণ করবো? এই যে দুইটা থাকলে আমরা ডাইক্লোরোমিথেন, এই যে দুইটা থাকলে আমরা, আচ্ছা এদের মধ্যে এই চারটা প্রোডাক্টের মধ্যে একটাকে আমরা কিন্তু ফর্ম ইউজ করে থাকি আমরা অপারেশন থিয়েটারে। এই ক্লোরোফর্ম কিন্তু এখানে একটা, এই চারটা যেকোনো একটাকে আমরা ক্লোরোফর্ম বলে থাকি। কোনটাকে ক্লোরোফর্ম বলা হয় বলো তো? সবার লাস্টেরটা স্যার? না, সবার লাস্টেরটা না, মানে 3 নাম্বারটা। এটা হচ্ছে যে ক্লোরোফর্ম হচ্ছে CHCl3। তার মানে ক্লোরোফর্মের তাহলে নাম কি, রাসায়নিক নাম কি, কেমিক্যাল নাম কি হয়? তাহলে এটা ট্রাইক্লোরোমিথেন। সুতরাং এটার মধ্যে ক্লোরোফর্ম কি, আমরা শুধু এটাকে ক্লোরোফর্ম বলবো, ট্রাইক্লোরোমিথেন। আচ্ছা, এদের মধ্যে এই চারটার মধ্যে একটা
চ্যাটটাকে আমরা ইউজ করি ড্রাই ক্লিনিং এজেন্ট হিসেবে। মানে যখন আমরা ড্রাই ওয়াশ করি, আমরা অনেক সময় ড্রাই ওয়াশ করি বিভিন্ন ধরনের ব্ল্যাঙ্কেট বা ব্লেজার। সো ড্রাই ওয়াশ করার ক্ষেত্রে আমরা যে রিয়েজেন্টটা বা যেটা ইউজ করে থাকি ড্রাই ক্লিন করার জন্য, সেটাকে আমরা ড্রাই ক্লিনিং এজেন্ট বলে থাকি। এই চারটার মধ্যে কোনটাকে আমরা ড্রাই ক্লিনিং এজেন্ট হিসেবে ইউজ করি বলতে পারবা? CCl CCl4, তার মানে এটা টেট্রাক্লোরোমিথেন। সুতরাং এই দুইটা জিনিস মনে রাখবা যে কোনটাকে ক্লোরোফর্ম আর কোনটাকে আমরা ড্রাই ক্লিনিং এজেন্ট হিসেবে ইউজ করে থাকি। এখন তোমাদেরকে একটা এমসিকিউ কোশ্চেন আসতে পারে, which one of the following compound used as chloroform, which one of the following compound used as dry cleaning agent? তাহলে এটা মনে রাখবা যে এই চারটার মধ্যে কোনটাকে আমরা ড্রাই ক্লিনিং এজেন্ট হিসেবে ইউজ করি, কোনটাকে আমরা ক্লোরোফর্ম হিসেবে ইউজ করে থাকি। ওকে, ডাইক্লোরো আর ডাইফর্ম। একটা হচ্ছে টেট্রাক্লোরোমিথেন আর একটা হচ্ছে যে ট্রাইক্লোরোমিথেন। ওকে, এরপরে আমরা যে অংশটুকু এখান থেকে পড়বো সেই অংশটুকুর এটা হচ্ছে যে এই যে আমরা রিঅ্যাকশনটা দেখালাম, এই রিঅ্যাকশনের একটা মেকানিজম বা এই রিঅ্যাকশনটা কিভাবে হয় সেটা আমরা জানবো এখন রিঅ্যাকশন মেকানিজম থেকে। মানে একটা রিঅ্যাকশনের মেকানিজম বলা হয় তাকে, যে একটা রিঅ্যাকশন আসলে কিভাবে হয় সেটা তো আমরা শুধুমাত্র বাইরে থেকে রিঅ্যাকশনটা দেখি, আসলে রিঅ্যাকশনটা কিভাবে হয়, কার সাথে কার প্রথমে রিঅ্যাকশন হয়, কখন কার সাথে কার শেষে রিঅ্যাকশন হয়, এগুলো আমরা আসলে বুঝি না রিঅ্যাকশন দেখে। কিন্তু রিঅ্যাকশন মেকানিজম যখন আমরা পড়ি তখন মেকানিজম থেকে আমরা ইজিলি বুঝি যে কিভাবে রিঅ্যাকশনটা হলো। এই রিঅ্যাকশনটার মেকানিজমটা বলো দেখো, যে রিঅ্যাকশন মেকানিজম কাকে বলে প্রথম ডেফিনিশনটা পড়ো, যে টু আন্ডারস্ট্যান্ড দ্য রিঅ্যাকশন ফুললি in details and how it proceeds step by step is called the reaction mechanism. Called reaction mechanism. মানে একটা রিঅ্যাকশন কিভাবে স্টেপ বাই স্টেপ রিঅ্যাকশনটা হয় এটা ফুললি আন্ডারস্ট্যান্ড করার জন্য যেটা দেওয়া হয়, যেই প্রসেসটা দেওয়া হয় সেটাকে আমরা আসলে রিঅ্যাকশন মেকানিজম। সুতরাং তোমাদের প্রথম কোশ্চেনটা যদি এর হয় ডিফাইন রিঅ্যাকশন মেকানিজম, ডিফাইন রিঅ্যাকশন মেকানিজম, তাহলে ডিফাইন রিঅ্যাকশন মেকানিজম যদি হয় তার মানে হচ্ছে যে রিঅ্যাকশন মেকানিজমটা কি কয়টা স্টেপে রিঅ্যাকশনটা হয়, কয়টা স্টেপে রিঅ্যাকশনটা হয়? তিনটা। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। সো কোন স্টেপটাকে কি নাম বলা হয় দেখো, প্রথম স্টেপটাকে স্টেপ 1 কি ইনিশিয়েশন, স্টেপ 2 টাকে প্রপাগেশন এবং স্টেপ 3 টাকে টার্মিনেশন। সো প্রথম অংশটা ছিল ডিফাইন রিঅ্যাকশন মেকানিজম, অর্থাৎ রিঅ্যাকশন মেকানিজম কাকে বলে, তাহলে রিঅ্যাকশন মেকানিজম কাকে বলে এই যে আমরা এটা লিখব, এই হচ্ছে যে রিঅ্যাকশন মেকানিজম কাকে বলে তার অ্যানসার। তারপরে যদি বলো যে হোয়াট টাইপস অফ স্টেপস ইনভলভ ইন দ্য রিঅ্যাকশন মেকানিজম, তাহলে এই যে 3 স্টেপস এবং রাইট ডাউন দ্য নেম অফ দ্য স্টেপস, তাহলে স্টেপ 1 হচ্ছে ইনিশিয়েশন, প্রপাগেশন, টার্মিনেশন। এই এতটুকু কিন্তু আমরা প্রথম কোশ্চেনটা, যে কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা হচ্ছে ডিফাইন রিঅ্যাকশন মেকানিজম and write down how many steps are involved in the reaction mechanism, write the name of the 3 steps of the reaction mechanism. So এটার অংশ আমরা দেখে শেষ। এবার আমরা আসি যে স্টেপ 1, মানে ফার্স্ট স্টেপে বা ইনিশিয়েশন স্টেপে কে রিঅ্যাকশন করে বা ইনিশিয়েশন স্টেপে কাকে দিয়ে রিঅ্যাকশন শুরু, আমরা রিঅ্যাকশনটা আসলে শুরু করছিলাম কাকে দিয়ে, আমরা রিঅ্যাকশনটা শুরু করছিলাম কার কার মধ্যে রিঅ্যাকশনটা ছিল, রিঅ্যাকশনটা ছিল মিথেন আর ক্লোরিন মধ্যে। এখন ক্লোরিনের মধ্যে এখানে প্রশ্ন হলো যে রিঅ্যাকশন মেকানিজমটা শুরু হতে কি মিথেন দিয়ে শুরু হবে নাকি ক্লোরিন দিয়ে শুরু হবে ফার্স্ট স্টেপ, কিন্তু আমরা এটা কি রিঅ্যাকশন থেকে স্যার মিথেন দিয়ে শুরু হবে। আচ্ছা দেখো তো আমরা এটা কি রিঅ্যাকশনটা কি এটা দেখে বুঝতে পারতাম যে এটা কি ক্লোরিন দিয়ে শুরু নাকি মিথেন দিয়ে শুরু, রিঅ্যাকশন বোঝানো যায় এটা কি ক্লোরিন দিয়ে শুরু নাকি মিথেন দিয়ে শুরু? স্যার মিথেন থেকে শুরু হবে। আচ্ছা না দেখো মিথেন দিয়ে শুরু হয়নি, এই যে দেখো আমরা রিঅ্যাকশন ইজ স্টেপ 1, স্টেপ 1 কি দিয়ে শুরু করতে, স্যার ক্লোরিন থেকে। ক্লোরিন থেকে।
এখন প্রশ্নটা হলো যে কেন ক্লোরিন দিয়ে শুরু হলো, কেন মিথেন দিয়ে শুরু হয়। সুতরাং এই জিনিসটাকে আমরা স্যার জানার আমার ওই একই প্রশ্ন। এই জিনিসটা দিয়ে জানার জন্য আমরা তখন একটা বলতেছি যে ধরুন যে এখানে টোটাল কি কি ধরনের বন্ড আছে। আমরা একটু নিচে যাচ্ছি, আমরা নিচে গেলে কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবো। এখানে দেখো তো, এখানে একটা জিনিস লেখা আছে, দেখো তো এই যে তিনটা বন্ড কি কি আছে, যে ক্লোরিন ক্লোরিন বন্ড, তারপরে কার্বন হাইড্রোজেন বন্ড, তারপরে কার্বন 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 বন্ড। তাহলে আমাদের মিথেন যদি আমরা লিখি, তাহলে মিথেনের মধ্যে কি কি বন্ড আছে দেখো তো, 4টা হাইড্রোজেন, একটা ক্লোরিন। একটা ক্লোরিন না, একটা কার্বন। ইয়েস, কার্বন। তাহলে এখানে কি বন্ডটা আছে, কার্বন হাইড্রোজেন, তাই না? আচ্ছা, এই যে কার্বন হাইড্রোজেন, এই একটা কার্বন হাইড্রোজেন বন্ড, এই দুইটা কার্বন হাইড্রোজেন বন্ড, তিনটা, চারটা, সবগুলোই তো কার্বন হাইড্রোজেন বন্ড। তাহলে আমরা একটা বন্ড পেলাম, কার্বন হাইড্রোজেন বন্ড। আবার যখন ক্লোরিন Cl2, এটার মধ্যে আসলে Cl এর সাথে আরেকটা Cl এর বন্ড, তার মানে এখানে এই যে Cl Cl বন্ড। আচ্ছা এখন বলো তো কোন বন্ডটা এনার্জি বেশি, স্ট্রং বন্ড, কোন বন্ডটা ভাঙতে এনার্জি বেশি লাগবে। দেখো তো এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের ভিতরে দেখো তো কোন বন্ডটা, হ্যাঁ টেবিল থেকে বলো কোন বন্ডটা ভাঙতে এনার্জি বেশি লাগবে। তার 243 243 না 435? না 435 কার্বন হাইড্রোজেন বন্ড। কার্বন হাইড্রোজেন বন্ড। আচ্ছা এখন যে বন্ডটা ভাঙতে এনার্জি বেশি লাগে আর যে বন্ডটা ভাঙতে এনার্জি কম লাগে, তাহলে তুমি যখন রিঅ্যাকশন শুরু করবা তাহলে কাকে দিয়ে শুরু করবা? বন্ড ভাঙতে কম এনার্জি লাগলে তাকে দিয়ে, নাকি বন্ড ভাঙতে বেশি এনার্জি লাগলে তাকে দিয়ে শুরু করবা? মনে করো তুমি একটা কেমিক্যাল রিঅ্যাকশন স্টার্ট করতে চাও, এখন এই রিঅ্যাকশনের মধ্যে যত বেশি এনার্জি লাগবে ততই তোমার ওই রিঅ্যাকশনের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে কিনা সেটা বলো। জি স্যার, প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। ইলেকট্রিসিটি বেশি লাগবে, বেশি এনার্জি লাগবে। ইয়েস স্যার, তাহলে তুমি চেষ্টা করবে বেশি শক্তি লাগবে, যেটা শুরু করতে শক্তি কম লাগবে সেটা দিয়ে শুরু করতে। তাহলে আমরা দেখতেছি কি যে যদি ক্লোরিন ক্লোরিন বন্ডটা ভাঙতে এনার্জি লাগতেছে কত, 243, আর কার্বন মিথেনের ভিতরে যদি মিথেন দিয়ে রিঅ্যাকশন শুরু করলে তাহলে মিথেনের মধ্যে কার্বন হাইড্রোজেন বন্ড, সেই কার্বন হাইড্রোজেন বন্ড ভাঙতে এনার্জি কত লাগছে, 435। তাহলে স্বাভাবিকভাবে কোনটা দিয়ে তুমি শুরু করবা? ডেফিনেটলি ক্লোরিন ক্লোরিন দিয়ে, ক্লোরিন স্যার, কারণ এটার এনার্জি কম লাগে, প্রায় দ্বিগুণ লাগতেছে সেখানে, অলমোস্ট দ্বিগুণ। তো আমরা কখনোই ইন্ডাস্ট্রিয়ালি কখনোই আমরা যাইবো না যে যেটাতে এনার্জি বেশি লাগবে সেটা দিয়ে রিঅ্যাকশন শুরু করতে। এই কারণে আমরা বলছি যে মেকানিজমে একমাত্র তোমাকে এটা বোঝাবে যে কোনটা দিয়ে রিঅ্যাকশন শুরু করা যাবে। সুতরাং তুমি যদি মনে করো যে আগে মিথেন দিয়ে শুরু করতে, মিথেন দিয়ে শুরু করলে হতো, কিন্তু মিথেন থেকে শুরু করলে তাহলে তোমার যেই প্রোডাকশন কস্ট সেটা ডাবল ডাবল হয়ে যেত, মানে তুমি কখনোই এই প্রোডাকশনটা মার্কেটে বিক্রি করতে পারতে না। ওকে, তাহলে আমরা এখন যে অংশটুকু যাচ্ছি তার মানে প্রথম আমরা রিঅ্যাকশনটা স্টেপ 1, তার মানে ইনিশিয়েশন কথাটার অর্থ হলো যে ইনিশিয়েট করা বা শুরু করা। তার মানে আমরা শুরু করতেছি কাকে দিয়ে, ক্লোরিন দিয়ে। তাহলে আমরা বলছি যে এই ক্লোরিন ক্লোরিন যখন সিঙ্গেল, আমরা যখন হোমোলাইটিক হেটারোলাইটিক বন্ড পড়ে ফিশন পড়ছিলাম তখন আমরা কি বলছিলাম যে ক্লোরিন সেম একই ধরনের ক্লোরিন যদি হয় তাহলে এখানে সিঙ্গেল হেডেড অ্যারো নাকি ডাবল হেডেড অ্যারো ইউজ করছিলাম আমরা? সিঙ্গেল হেডেড অ্যারো না, সেম সেম দুইটা হলে সিঙ্গেল হবে। সিঙ্গেল হেডেড অ্যারো যখন আমরা ইউজ করছিলাম তখন আমরা কি পাইছিলাম, প্রোডাক্ট কি পাইছিলাম যে এটার মধ্যে একটা ক্লোরিন ইলেকট্রন চলে আসবে, আবার প্লাস এটার মধ্যে একটা ইলেকট্রন চলে আসবে। দেখো তো আমাদের প্রথম রিঅ্যাকশনটা তাই কিনা, এই যে এই রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা হচ্ছে যে, তার মানে এই রিঅ্যাকশনটা এখন বলো তো এটা কি হোমোলাইটিক ফিশন নাকি হেটারোলাইটিক ফিশন? আচ্ছা বলতো এই রিঅ্যাকশনটা শুরু করতে তখন আমরা এখানে আসলে ওই যে সানলাইটটা বা ওই যে ইউভি লাইটটা তখন আমরা এই স্টেপে আমরা ইউজ করে থাকি।
এই ক্লোরিন ক্লোরিন বন্ডটাকে ভাঙার জন্য। তার মানে এই যে ক্লোরিন ক্লোরিন বন্ড ভাঙতে যে 243 কিলোজুল এনার্জি লাগে, এই 243 কিলোজুল এনার্জি আমরা পাচ্ছি এই যে সানলাইট অথবা ইউভি লাইট থেকে। এখন ক্লিয়ার কিনা বলো? তার মানে এখন আমাদের এখান থেকে একটা প্রশ্ন, in which step started UV light or sunlight, or which step is required UV light or sunlight? তাহলে কোন স্টেপটা? ইনিশিয়েশন স্টেপ নাকি প্রপাগেশন নাকি টার্মিনেশন? কোন স্টেপটা লাগবে? ইনিশিয়েশন নাকি প্রপাগেশন নাকি টার্মিনেশন? ইনিশিয়েশন। ইনিশিয়েশন। এখন প্রশ্নটা হলো যে এই যে জায়গাতে এই লাইট লাগে, লাইটের একটা শব্দ হচ্ছে যে ফটো। আমরা ফটোর বাংলা হচ্ছে কি? PHO EO। এই ফটো মানে হচ্ছে যে আসলে লাইট মানে হচ্ছে যে আলো। ফটো ফটোকে এই কারণে আমরা দেখো আমরা কি আমরা আমাদের যে স্ন্যাপ গুলো নিই, ফটোগ্রাফ যে আমরা করি, সেখানে আসলে কেন এটাকে ফটো বলা হয়? আসলে ফটো বলা হয় দেখবা যে আমরা যখন ছবি তুলতে যাই তখন একটা ফ্ল্যাশ দিই না আমরা? ইয়েস। একটা লাইটের Yes, একটা sir. ফ্ল্যাশ পড়ে না? তার মানে আমরা ওই লাইটের কারণে আমাদের একটা শ্যাডো তৈরি হয়। ওই লাইট দিয়ে শ্যাডো হয়ে গেলে এটাকে আমরা ফটোগ্রাফ বলে থাকি। মানে ফটোর মধ্যে একটা গ্রাফ তৈরি হয়, এখানে ফটোগ্রাফ। তার মানে আমাদের এটা যেহেতু কেমিক্যাল রিঅ্যাকশন, তাইলে এটাকে আমরা যেহেতু লাইট ইউজ করে থাকি, সেই কারণে এই রিঅ্যাকশনটাকে আমরা দেখি এখানে কি লিখছি, ফটোকেমিক্যাল রিঅ্যাকশন বলে থাকি। যে এখানে এই যে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন বলে থাকি। কেন ফটোকেমিক্যাল রিঅ্যাকশন? কারণ এই কেমিক্যাল রিঅ্যাকশনটা ফটো বা লাইটের ফেজেস হয়, সেই কারণে আমরা এটাকে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। সুতরাং এটা ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, এটা হোমোলাইটিক বন্ড ফিশন, এটা ফ্রি রেডিক্যাল তৈরি করে এই স্টেপটা। তার মানে স্টেপ 1টা যেটা, সেটা কিসের সাথে জড়িত? দেখো যে এই স্টেপ 1 কে আমরা ফটোকেমিক্যাল রিঅ্যাকশন বলে থাকি, স্টেপ 1 কে আমরা ইনিশিয়েশন রিঅ্যাকশন বলে থাকি, ইনিশিয়েশন স্টেপ বলে থাকি। স্টেপ 1 সানলাইট বা ইউভি লাইট দরকার হয়, স্টেপ 1 হোমোলাইটিক ফিশন হয়, স্টেপ 1 ফ্রি রেডিক্যাল তৈরি। এইভাবে আমরা অনেকগুলা জিনিস স্টেপ 1 থেকে আমরা জানতে পারি যে স্টেপ 1 অনেকগুলা রিঅ্যাকশন আমাদেরকে ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। সো আমাদের স্টেপ 1 শেষ হয়ে গেল। তাহলে স্টেপ 1 এর মধ্যে প্রোডাক্ট গুলো কি হলো? এই যে ফ্রি রেডিক্যাল, এই ফ্রি রেডিক্যাল, একটা ফ্রি রেডিক্যাল, আর একটা ফ্রি রেডিক্যাল। সুতরাং স্টেপ 1 এর কাজ হলো শুধুমাত্র ফ্রি রেডিক্যাল তৈরি করা। ওকে, এবার আমরা স্টেপ 2 তে আসি। স্টেপ 2 তে বলা হচ্ছে যে আমাদের যে স্টেপ 2টাকে আমরা প্রোপাগেশন বলে থাকি। স্টেপ 2 আমরা এটাকে প্রোপাগেশন বলে থাকি। প্রোপাগেশন কথাটার অর্থ হলো যে চলতে থাকা মানে চলমান, মানে এটা চলতেই থাকবে, ন্যাচুরালি এটা কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকবে, এটা চলবে। তাহলে আমরা কি বলছিলাম? এবার আমরা আসি, আমরা রিঅ্যাকশন শুরু করছিলাম কাকে দিয়ে? আসলে ক্লোরিন দিয়ে। তাহলে এটার সাথে আরেকটা রিঅ্যাকট্যান্ট কি ছিল? মিথেন ছিল। তাহলে ওই যে এখন প্রোপাগেশন স্টেপটা দেখো, এই ইনিশিয়েশন স্টেপে যে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হলো, সেটা প্রোপাগেশন স্টেপে এসে এই মিথেনের সাথে একবার তার রিঅ্যাকশন হচ্ছে। ঠিক আছে? তাহলে মিথেনের সাথে তার রিঅ্যাকশন হলে দুটো জিনিস হবে, হয় এটা তৈরি হবে, এটা তৈরি হবে। তার মানে যেটা তৈরি হবে না কেন, এখানে একটা ফ্রি রেডিক্যাল থাকবে। দেখো এখানে প্রত্যেকটা স্টেপে, প্রোপাগেশনের প্রত্যেকটা স্টেপে একটা ফ্রি রেডিক্যাল আছে। খেয়াল করে দেখো, প্রত্যেকটা স্টেপে একটা ফ্রি রেডিক্যাল আছে কিনা প্রোপাগেশনের? ইয়েস স্যার। প্রোপাগেশন স্টেপের এই কারণে এটা চলমান, কারণ প্রত্যেকটা স্টেপে একটা ফ্রি রেডিক্যাল, এবং ওই ফ্রি রেডিক্যালটা পরবর্তী স্টেপটাকে টেনে নিচ্ছে। সো আমাদের কাজটা হলো যে এখানে কিভাবে দেখো, এখানে প্রথম স্টেপে ফ্রি রেডিক্যালটা কি ছিল? দেখো প্রথম স্টেপে ফ্রি রেডিক্যাল এটা ছিল না, CH3 না, CH3 ইজ এ ফ্রি রেডিক্যাল। প্রথম স্টেপে ফ্রি রেডিক্যালটা কি CH3? এই যে প্রথম স্টেপটা কি, এটা ছিল না ফ্রি রেডিক্যাল? দেখো দ্বিতীয় স্টেপে এটা দিয়ে শুরু হচ্ছে, তাই না? ইয়েস স্যার।
তাহলে দ্বিতীয় স্টেপের আবার একটা ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, দেখো কি সিএল ফ্রি রেডিকেল, এই যে এটা ফ্রি রেডিকেল। তৃতীয় স্টেপে দেখো সেটা দিয়ে শুরু হয়েছে, তৃতীয় স্টেপের এই যে তৃতীয় স্টেপ তার এই যে ফ্রি রেডিকেলটা হচ্ছে সিএল। তাহলে তৃতীয় স্টেপের প্রোডাক্ট আরেকটা ফ্রি রেডিকেল তৈরি হলো কি, দেখো CH2Cl ফ্রি রেডিকেল। তাহলে এই যে তৃতীয় স্টেপে যে ফ্রি রেডিকেলটা তৈরি হলো সেটা চতুর্থ স্টেপে কিন্তু আবার শুরু হয়েছে, তাই না? তার মানে চতুর্থ স্টেপে আবার একটা ফ্রি রেডিকেল তৈরি হয়েছে। তার মানে হচ্ছে যে এই প্রোপাগেশন স্টেপটা হচ্ছে যে একটা একটা করে ফ্রি রেডিকেল তৈরি করবে প্রত্যেকটা স্টেপ, সেই কারণে এটা চলতেই থাকবে। আর যেহেতু এটা চলতেই থাকে, এটা কি যত ভাঙবে তত ফ্রি রেডিকেল তৈরি হবে? হ্যাঁ, তত ফ্রি রেডিকেল তৈরি হবে, তত ফ্রি রেডিকেল তৈরি হবে এখান থেকে। এবং পরের ফ্রি রেডিকেলটা কি তৈরি হবে সেটা দেখো, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে যেটা আছে যে CH2CCl2, হ্যাঁ, এটার থেকে ফ্রি রেডিকেল তৈরি হবে কি, এখান থেকে CHCl2 এই যে একটা ফ্রি রেডিকেল আর একটা হাইড্রোজেন। সেই কারণে দেখো এই যে একটা একটা করে হাইড্রোজেন গ্র্যাজুয়ালি বের হয়ে যাবে। তুমি যে শেষে যে চারটি স্টেপে চারটা প্রোডাক্ট যে আমরা বলছি, প্রত্যেকটা স্টেপ থেকে একটা একটা করে হাইড্রোজেন, দেখো এই যে প্রথম প্রোডাক্টটা হলো যে এটা, দ্বিতীয় প্রোডাক্টটা কি এটা না, তাহলে তৃতীয় প্রোডাক্টটা কি হইতো CH, আর একটা হাইড্রোজেন কমে যাবে আর একটা ক্লোরিন বেড়ে যাবে। তাহলে দ্বিতীয় প্রোডাক্টটা যেটা এটা এই যে CH2Cl2, এটা প্রথমে ভেঙে একটা হাইড্রোজেন এখান থেকে বের হয়ে যাবে, Cl2 থাকবে এখানে একটা ফ্রি রেডিকেল, আর হচ্ছে যে এখানে একটা হাইড্রোজেন ফ্রি রেডিকেল। তখন কি চতুর্থ স্টেপে এসে এই যে দেখো এই CH3Cl মানে CH2 ফ্রি রেডিকেল, এটার সাথে যখন আরেকটা ক্লোরিন ফ্রি রেডিকেল যুক্ত হবে, তখন দেখা হতো এই দুইটা মিলে কি প্রোডাক্ট তৈরি হয়, CHCl3, এই যে যেটা আমাদের থার্ড প্রোডাক্টটা। তার মানে এইভাবে একটা একটা করে কন্টিনিউয়াসলি CCl4 পাওয়া পর্যন্ত আমাদের এখান থেকে হাইড্রোজেন থেকে একটা বেরিয়ে যাবে, ফ্রি রেডিকেল তৈরি হবে। আমরা তাহলে কি এখানে হাইড্রোজেন, হ্যাঁ বলো, হাইড্রোজেন যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্রি রেডিকেল তৈরি করতে থাকবে, চলতে থাকে, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকে। সেই কারণে আমরা বলছি যে CH4, এই কারণে চারটে স্টেপ CH4 কেন, কারণ এখানে চারটা হাইড্রোজেন আছে। তাহলে আমরা প্রপাগেশন স্টেপ এটা, এখন প্রপাগেশন স্টেপটা চেইনের মতো চলে, দেখো যে কন্টিনিউয়াসলি চলতেছে চেইনের মতো। সেই কারণে প্রপাগেশন স্টেপটাকে আমরা একটা নাম দিয়ে থাকি, এটাকে চেইন রিঅ্যাকশন। তাহলে ইনিশিয়েশন স্টেপকে আমরা কি বলছিলাম যে ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, আর প্রপাগেশন স্টেপটাকে আমরা চেইন রিঅ্যাকশন বলে থাকি। এখন এখানে তোমাদের একটা কোশ্চেন এমসিকিউ টাইপের একটা কোশ্চেন বা একটা শর্ট কোশ্চেন মতো আসে যে হুইচ স্টেপস ইন দ্য সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইজ কল্ড দ্য চেইন রিঅ্যাকশন। এটা কি ইনিশিয়েশন, প্রপাগেশন, টারমিনেশন অর এডিশন? কোন স্টেপটাকে আমরা চেইন রিঅ্যাকশন বলে থাকি? প্রপাগেশন স্টেপটাকে চেইন রিঅ্যাকশন। তাহলে হুইচ স্টেপ ইজ কল্ড দ্য photochemical reaction? ইনিশিয়েশন স্যার প্রথমটা হবে ইনিশিয়েশন স্টেপটা হচ্ছে যে photochemical reaction, আর প্রপাগেশন স্টেপটা হচ্ছে যে চেইন রিঅ্যাকশন। ওকে, এই দুটো, হ্যাঁ চেইন রিঅ্যাকশন। এরপর আমরা লাস্টে যে স্টেপটা আছে সেটাকে আমরা টারমিনেশন। টারমিনেশন কথাটার অর্থই হলো যে আসলে কি শেষ করে দেওয়া বা টারমিনেট করে দেওয়া কোনো কিছু, তাই না? তাহলে টারমিনেশন, এই যে দেখো এই যে এখানে চেইন রিঅ্যাকশন, এটা তার মানে এই চেইন রিঅ্যাকশন কোনটাকে আমরা বলছিলাম যে আমাদের প্রপাগেশন স্টেপটাকে আমরা এই চেইন রিঅ্যাকশন বলছি। ওকে, এবার আমাদের টারমিনেশন স্টেপ। দেখো টারমিনেশন স্টেপ হচ্ছে যে এটাকে টারমিনেট করে দেওয়া, এটাকে শেষ করে দেওয়া, মানে কোনো কিছু আর বাড়তে না দেওয়া। তাহলে আমরা বলছিলাম যে যদি বাড়তে না দিই, দেখো টারমিনেশন স্টেপ হচ্ছে যে যত ধরনের ফ্রি রেডিকেল আছে এই ফ্রি রেডিকেল গুলা একটার সাথে অন্যটা
একটা ফ্রি রেডিকেল আরেকটা ফ্রি রেডিকেলের সাথে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড তৈরি করবে ফেলবে। সুতরাং প্রোডাক্ট সাইডে কোনো ধরনের নতুন কোনো ফ্রি রেডিকেল তৈরি হবে না। তাহলে আমাদের এখানে ফ্রি রেডিকেল কি কি ধরনের ফ্রি রেডিকেল ছিল আমরা বলছি। দেখ আমরা একটু আগে ফ্রি রেডিকেল পেলাম কি, ক্লোরিন ফ্রি রেডিকেল পাইছিলাম, তারপরে CH3 ফ্রি রেডিকেল পাইছিলাম। তারপরে এখন যদি এই দুটো ফ্রি রেডিকেল যদি আমরা পাই, এই দুটো ফ্রি রেডিকেল হয় একই ধরনের দুটো ফ্রি রেডিকেল নিজেদের সাথে, অথবা ভিন্ন ধরনের দুটো ফ্রি রেডিকেল পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন কম্পাউন্ড তৈরি করবে। তাহলে আমরা প্রথম এই স্টেপটার মধ্যে দেখো, দুটো ক্লোরিন ফ্রি রেডিকেল, দুটো একই রকম, দুটো ক্লোরিন ফ্রি রেডিকেল পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্লোরিন মলিকুল তৈরি করে ফেলে। তার মানে রিঅ্যাকশনটাকে টার্মিনেট করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, যাতে এখানে নতুন কোনো আর ফ্রি রেডিকেল তৈরি না হয়। কারণ নতুন ফ্রি রেডিকেল তৈরি হলে কিন্তু আবার নতুন করে আরেকটা স্টেপ হয়ে যাবে, তাই না? তো আমরা স্যার তাহলে কি আমি একটু বলছি স্যার, বলো। স্যার আমি বলছি যে প্রোগ্রেশনের মতো ওইখানে আমরা একটা ফ্রি প্রোপাগেশনের ফ্রি রেডিকেলটা করে দিব রেডিকেল তৈরি করতেছি, বাট এখানে শুধু ফ্রি রেডিকেল গুলোকে সংযুক্ত করে একটা করে দিচ্ছি, একটা করে দিচ্ছি। এক্স্যাক্টলি। তার মানে ফ্রি রেডিকেল গুলো যতক্ষণ থাকবে ততক্ষণ রিঅ্যাকশন চলতেই থাকবে। সেই কারণে ফ্রি রেডিকেল গুলোকে আমরা যদি এটাকে সমাপ্তি করে দিতে চাই, টার্মিনেট করে দিতে হবে, এটাকে শেষ করে দিতে হবে, তাহলে ফ্রি রেডিকেল গুলো একটার সাথে একটা জয়েন করে দিতে হবে। ঠিক আছে? তাহলে পরের ইয়েটা কি? পরের ইয়েটা হলো যে আবার একটা মিথাইল ফ্রি রেডিকেল আর একটা ক্লোরিন ফ্রি রেডিকেলের সাথে যুক্ত হলো, তাহলে এই দুটো মিলে এই একটা কম্পাউন্ড তৈরি করে ফেললো। পরের ফ্রি রেডিকেলটা যেটা এরকম দুটো একই ধরনের পরস্পরের সাথে যুক্ত হলো, তাহলে এখানে একটা অ্যালকেন তৈরি করে ফেললো। তার মানে টার্মিনেশন স্টেপে আমরা যে অ্যালকেনটা, এখন তোমাদেরকে যদি বলা হয় যে টার্মিনেশন স্টেপে কোনো হাইড্রোকার্বন তৈরি হয় কিনা, এখান থেকে দেখে বলো তো। টার্মিনেশন স্টেপে কোনো হাইড্রোকার্বন, টার্মিনেশন স্টেপে কোনো হাইড্রোকার্বন তৈরি হলো এখানে। হ্যাঁ, কোনটা হাইড্রোকার্বন? কোনটা কোনটা হাইড্রোকার্বন বলো তো টার্মিনেশন স্টেপে এখানে? টার্মিনেশন স্টেপে তিনটা প্রোডাক্ট, তিন নাম্বারটা হবে স্যার। হ্যাঁ 3 নাম্বারটা এখানে সবটা হাইড্রোকার্বন, কারণ এখানে কার্বন আর হাইড্রোজেন ছাড়া কিছু নাই, তাই না? কিন্তু এটা কি মাঝখানেটা কি হাইড্রোকার্বন? জি স্যার। মাঝখানেটা না স্যার, না, মাঝখানেটা হাইড্রোকার্বন না, কারণ এখানে ক্লোরিন আছে। দেখো কার্বন আর হাইড্রোজেন ছাড়া এখানে ক্লোরিনও আছে। সুতরাং হাইড্রোকার্বন হচ্ছে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন, যেটা হাইড্রোকার্বনটা হচ্ছে শুধুমাত্র কার্বন হাইড্রোজেন। দেখো এটাতে ক্লোরিন, এখানে কার্বন হাইড্রোজেন নাই, এটা হাইড্রোকার্বন না। দ্বিতীয়টাতে স্যার ক্লোরিনও আছে। হ্যাঁ, দ্বিতীয়টাতে কার্বন হাইড্রোজেন ক্লোরিন, সুতরাং এটা হাইড্রোকার্বন না। হ্যাঁ, তৃতীয়টার মধ্যে শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, সেই কারণে এটাই মাত্র শুধুমাত্র কি হাইড্রোকার্বন, তাই না? ওকে স্যার। জি স্যার। এখন এখন আমরা যদি এই যে হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বনটা প্রডিউস হচ্ছে, এটা দেখে শুধুমাত্র এটা দেখে আমরা বলতে পারবো এই রিঅ্যাকশনটা কাকে দিয়ে শুরু হয়েছে, কোন হাইড্রোকার্বন দিয়ে রিঅ্যাকশনটা শুরু হয়েছে। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে এই প্রোডাক্টটা এই হাইড্রোকার্বনটা দিয়ে আমরা বুঝতে পারবো আমাদের রিঅ্যাকশনটা কোন হাইড্রোকার্বন দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা আমাদের রিঅ্যাকশনটা কোন হাইড্রোকার্বন দিয়ে শুরু হয়েছে বা দেখে বুঝতে পারবে কিনা, কিভাবে বুঝবে এটা? দেখো যে এই হাইড্রোকার্বন এরকম দুটো ফ্রি রেডিকেল না, CH3 ফ্রি রেডিকেল। তার মানে CH3 ফ্রি রেডিকেলটা কার থেকে তৈরি হলো? কার থেকে তৈরি হলো? CH4 থেকে না, যখন একটা হাইড্রোজেন সরে গেল, যখন এই এটা থেকে এটা তৈরি হলো, ঠিক আছে আমরা বুঝলাম। যখন এই মিথেন থেকে, অরিজিনালি মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন সরে গেল, তখন এই মিথাইল গ্রুপ, এবং টার্মিনেশন স্টেপে এরকম দুটো মিথাইল গ্রুপ পরস্পরের সাথে যুক্ত হয়ে কিন্তু আমাদের কি এই হাইড্রোকার্বনটা তৈরি করছে। তাহলে এটা থেকে বোঝা যায় না যে এই অংশটা যে আসলো, এই অংশটা আসছে এই যে ফ্রি রেডিকেল থেকে, আর এই ফ্রি রেডিকেলটা আসছে এই মিথেন থেকে। তার মানে আমরা এখন এটা দেখে বুঝে যাচ্ছি, এই যে ফাইনাল প্রোডাক্টটা দেখে বুঝে যাচ্ছি অরিজিনালি আমরা কাকে দিয়ে শুরু করছিলাম, কোন হাইড্রোকার্বনটা দিয়ে আমরা শুরু করছিলাম। তাহলে এখন যদি আমি এখন একটা দিচ্ছি, পরেরটা তোমরা বলবা যে CH4 থেকে
থেকে যদি আমরা CH3 এ হাইড্রোকার্বনটা পাই, মানে এটা প্রথমটা একটা হাইড্রোকার্বন, এই হাইড্রোকার্বন থেকে এই হাইড্রোকার্বন পাই, তাইলে এখন প্রশ্ন হলো যে যদি আমাদের একটা কম্পাউন্ড যেটা আমরা C2H6 দিয়ে শুরু করি, তাহলে আমাদের কি হাইড্রোকার্বন পাবো এখান থেকে? যে মিথেন থেকে আমরা এটা পেলাম, তাই না? তাহলে আমরা ইথেন থেকে আমরা যে হাইড্রোকার্বনটা পাবো তার ফর্মুলা কি হবে? বলো। ধরুন যে মিথেন থেকে আমরা প্রথম এই কার্বন, আমরা মিথেন থেকে আমরা কি পেলাম? এই যে এই হাইড্রোকার্বনটা পেলাম না টারমিনেশন স্টেপে? হ্যাঁ স্যার, আমরা শুরু করছি কাকে দিয়ে? মিথেন দিয়ে। তাহলে এখন প্রশ্ন হলো যে মিথেনের পরিবর্তে যদি আমরা ইথেন দিয়ে শুরু করি, তাহলে আমরা টারমিনেশন স্টেপে কোন হাইড্রোকার্বনটা পাবো? মিথেন পাবো না, মিথেন থেকে তো আমরা এটা পেলাম, এই যে এই এটা পেলাম, ইথেন পেলাম, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে? তোমরা নরমালি একটা জিনিস চিন্তা করো, যেটা কিভাবে বের করবে এটা মনে রাখো। যেটা দিয়ে শুরু করলা সেটাকে ডাবল করে দাও এবং তার থেকে দুইটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও। ধরুন যখন এটা দিয়ে শুরু করছে, এটাকে ডাবল করলে কত হবে বলো? এই মিথেনকে ডাবল করলে আমরা কি পাবো? C2H কত 8, এটা পাও না ডাবল করলে? এটাই তো পাবা। মিথেনকে ডাবল করলে এটা পাবো। এখান থেকে দুটো হাইড্রোজেন কমিয়ে দাও, দুটো হাইড্রোজেন যদি তুমি সরিয়ে দাও, দুটো হাইড্রোজেন সরিয়ে দিলাম, তাহলে কি থাকবে? C2H6 না? C2H6। তাহলে এখন এটা কি C2H6 কিনা দেখো তো। ক্লাস টেপ হয়ে গেছে। এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডের মধ্যে কি C2 ক্লোরিন চারটে। আচ্ছা এখন আমি এটা এবার তোমাদের বোঝার জন্য লিখি, বোঝার জন্য। সেটা হচ্ছে যে আগে আমরা যেটা করছি, যদি মিথেন থেকে যদি আমরা একটা ফ্রি রেডিক্যাল প্রথম যেতে পারি, যে মিথেন CH4 থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে আমরা কি মিথাইল ফ্রি রেডিক্যালটা পাইছিলাম, তাই না? মিথাইল জি। তার মানে এখন C2H6 এটা থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? C2H5 পাবো না? তাহলে প্রথম এটার মধ্যে যে হাইড্রোকার্বন, এই যে এই হাইড্রোকার্বনটা আমরা যে পেলাম, এটা কি এরকম এটার সাথে এরকম আরেকটা ফ্রি রেডিক্যাল দিয়ে তো আমরা হাইড্রোকার্বনটা পেলাম, তাই না? প্রথম যে হাইড্রোকার্বনটা পেলাম এই যে প্রোডাক্ট, টারমিনেশন স্টেপে, তাহলে এই জায়গার এটার সাথে তুমি একই রকম আরেকটা ফ্রি রেডিক্যাল, একই ধরনের আরেকটা ফ্রি রেডিক্যাল এটা অ্যাড করো, তাহলে এটা আর এটা এক জিনিস কিনা দেখো তো। স্যার উপরে আর নিচেরটাই এক জিনিস। 2 2 4 5 5 10। তাহলে তুমি এখন এটা দেখে, এই যে আমরা বললাম যে তুমি এটা দেখে, এই কম্পাউন্ডটা দেখে, এটাকে যেটা আমরা এখানে কম্পাউন্ডটা লিখলাম, এটা এই কম্পাউন্ডটা দেখে তুমি বলতে পারবা যে আমরা রিঅ্যাকশনটা কি দিয়ে শুরু করছিলাম, কোন হাইড্রোকার্বন দিয়ে শুরু করছিলাম। কিভাবে বলবা দেখো, এই কম্পাউন্ডের মধ্যে যা আছে ঠিক তার অর্ধেক হচ্ছে দিয়ে শুরু হচ্ছে, যেটা আমি CH3 বুঝতে পারো না। CH4 এটা থেকে আমরা প্রোডাক্টটা কি পাইছিলাম? CH3 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 এই যে এখানে দেখছি, তাই না? প্রোডাক্টটা কিন্তু এটা পাইছি কিভাবে? যে এরকম দুটো মিথাইল গ্রুপ রেডিক্যাল পরস্পরের সাথে যুক্ত হলে আমরা এটা পাচ্ছি। তাহলে মিথাইল রেডিক্যালটা আসছে কোথেকে? এই যে মিথেন থেকে। তাহলে আমরা যদি এখন ইথেনের ক্ষেত্রে আমরা বলি, যেটা আমরা এখন বুঝতে গেলাম, যে এটার মধ্যে যদি আমরা বলি যে কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা যে বলতেছি যে একটা হাইড্রোজেন উঠিয়ে দিচ্ছি, বারবার একটা হাইড্রোজেন উঠিয়ে দিচ্ছি, এটা কি শুধু আমার মন চুক্তি উঠিয়ে দিতে পারবো নাকি একটা রুলস আছে? মন চুক্তি না, এটা হলো যে ধরে নাও যে তুমি একটা রেডিক্যাল, আমরা চেক করে বলছি যে কার্বন হাইড্রোজেন
হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এই যে মিথেনের মধ্যে এই চারটা হাত আছে না, জি স্যার। মিথেনের মধ্যে এই চারটা হাত আছে। তাহলে আমরা কি বলছিলাম যে আমরা যদি এখান থেকে যদি ফ্রি রেডিক্যাল তৈরি করতে চাই তাহলে কি করতে হয়, আমাদেরকে প্রত্যেকটা থেকে একটা করে ইলেকট্রনে মুভ করতে হবে। এই যে বন্ড, যে কোনো একটা বন্ড থেকে একটা ইলেকট্রন চলে যেতে হবে কোথায়, সিঙ্গেল হাইড্রোজেনে আরেকটা ইলেকট্রন চলে যেতে হবে কোথায়। আর যদি আরেকটা ইলেকট্রন যদি এই কার্বনের কাছে যায় তাহলে এই কার্বনের সাথে আগে থেকে তিনটা হাইড্রোজেন আছে, তাহলে এই কার্বনও তো একটা ফ্রি রেডিক্যাল তৈরি করবে, করবে না? তার মানে আমাদের এখানে কি দুইটা ফ্রি রেডিক্যাল হবে আগের মতো, যেরকম এই যে এখানে ক্লোরিন, ক্লোরিন থেকে যেরকম ক্লোরিন ফ্রি রেডিক্যাল প্লাস ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে, তাই না? তার মানে যখনই আমরা ফ্রি রেডিক্যাল তৈরি করব ওই জায়গা থেকে বন্ডের যে দুটো অ্যাটম আছে ওই দুটো বন্ডের অ্যাটম ডেফিনেটলি বন্ডের দুটো ইলেকট্রন নিজেদের কাছে ভাগ করে নিবে। আর ভাগ করে নেওয়ার কারণে এই যে আমরা এই যে ইলেকট্রনটা দেখাচ্ছি এটা একটা ইলেকট্রন, এই আরেকটা ইলেকট্রন, মানে প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন এখান থেকে সরিয়ে নিয়ে আসছে। সুতরাং ফ্রি রেডিক্যাল তৈরি হবে কোন একটা অ্যালকেন থেকে, যদি ফ্রি রেডিক্যাল তৈরি হয় তাহলে একটা হাইড্রোজেন রিমুভ করার পরে। ওকে স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের এখন মেইন কোশ্চেনটা যেটা হলো যে যদি মিথেন থেকে আমাদের হাইড্রোকার্বনটা তৈরি হয় CH3CH3, তাহলে এই ইথেন থেকে C2H6, ইথেন থেকে আমাদের কি হাইড্রোকার্বন তৈরি হবে বল? মিথেন থেকে আমাদের হাইড্রোকার্বন এটা, তাহলে ইথেন থেকে আমাদের কি, হ্যাঁ বলো, এই ইথেন থেকে আমাদের কি তৈরি হবে? এই ইথেন থেকে আমাদের এই হাইড্রোকার্বনটা কি তৈরি হবে, যে হাইড্রোকার্বনটা হবে সেই হাইড্রোকার্বনটা কি হবে? C4H না না C4H হবে স্যার, তোমরা একদম সিম্পলি ওইভাবে যদি না বুঝি যেভাবে মনে রাখতে হবে এইভাবে করতে পারো। দেখো এই যে এই যেটা থেকে দিয়ে শুরু করতেছে তার থেকে একটা হাইড্রোজেন সরিয়ে ওই বাকি যেটা থাকবে সেরকম এরকম দুইটাকে অ্যাকসেপ্ট করে দাও। আর এটা কি অ্যালকিনের জেনারেল ফর্মুলা ফলো করে? কোনটা? অ্যালকিনের জেনারেল ফর্মুলাকে ফলো করে? অ্যালকেনের জেনারেল ফর্মুলা ফলো করে অবশ্যই। যেমন কি তোমার এখানে কত আছে যে C4H কত 10, এটা তৈরি করলো না, তাহলে এটা কি, এটা অ্যালকেন না একটা বিউটেন? হ্যাঁ, অ্যালকেনের জেনারেল ফর্মুলা অবশ্যই ফলো করবে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি তুমি একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে বাকি দুইটা অ্যাড করে দাও, তাহলে এই জায়গা থেকে তুমি এই যে নিচের কম্পাউন্ডটা থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দাও, একটা হাইড্রোজেন সরিয়ে দিলে কি থাকবে? C2H5 থাকবে না স্যার? C2H6 থেকে একটা C2H5, তাহলে এরকম দুইটা অ্যাড করে দাও। হ্যাঁ C2H5 C2H5 দিলে স্যার মানে ফর্মুলা আগেটা আসবে স্যার। হ্যাঁ, তাহলে ঘুরে ফিরে হয়ে যাচ্ছে যে এই যে C2H5 মানে এটা কত C4H কত 10, তাই না? C4H10, ওকে স্যার, একটা হয়ে গেছে। এখন তুমি এই যে এই কম্পাউন্ডটাকে যদি তুমি আরো ভেঙে লেখো তখন তুমি এইভাবে লেখো আসলে CH3CH2CH2CH3, এইভাবে আমরা ভেঙে লিখি। এটা আর এটা আর এটা আসলে একই, একই না? হ্যাঁ স্যার একই। একই। তাহলে আলাদা দেখা যায়, ভেঙে নিয়ে আমরা আমাদের মতো করে আমরা এটা ভাঙলাম। তাহলে প্রশ্নটা হলো যে এখন তুমি যে কোন কম্পাউন্ড থেকে এই যে এই হাইড্রোকার্বনটা যে তুমি টার্মিনেশনের সিস্টেম পেলে সেটা বের করার সিস্টেমটা হচ্ছে যে ঠিক এই কম্পাউন্ডটার মাঝখানে ঠিক এটাকে ভেঙে ফেলো। মাঝখান কোনটা? এই যে এই জায়গা, যাতে দুই দিকে সমান থাকে, ঠিক আছে? এটা এই কম্পাউন্ডের এটা মাঝখান না, মিডল পার্ট না এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে মানে দুই দিকে যে এখন সমান, তাহলে এখন যে কোনো একটা অংশের সাথে একটা হাইড্রোজেন অ্যাড করে দাও,
তাহলে তুমি পেয়ে যাবা যে এই যেটা দিয়ে শুরু হয়েছে সেটা সেই কম্পাউন্ডটা। একটা হাইড্রোজেন যে কোনো একটা পার্টির সাথে হাইড্রোজেন অ্যাড করে দিলে কি হবে? CH3CH3 এটা হবে না? হ্যাঁ স্যার। তার মানে আমরা এই যে এখানেও ঠিক একই রকম, যে এখানে তুমি ভেঙে দাও, ভেঙে দিলে যে কোনো একটা পার্টির সাথে একটা হাইড্রোজেন অ্যাড করে দাও, তাহলে তুমি এই যে আগের অংশটা পাচ্ছ। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা স্যার এখন আমি শুধু টার্মিনেশনের ক্ষেত্রে হ্যাঁ টার্মিনেশনে মানে টার্মিনেশন স্টেপে শুধুমাত্র এই প্রোডাক্টটা হবে। আমাদের টার্মিনেশন স্টেপের এই প্রোডাক্টটার মিনিংটা হলো, কোশ্চেনটার মিনিংটা হলো যে আমরা টার্মিনেশন স্টেপে যে হাইড্রোকার্বনটা পাচ্ছি আসলে এটা মানে এই রিঅ্যাকশনটা কাকে দিয়ে শুরু হয়েছিল, কোন হাইড্রোকার্বন দিয়ে রিঅ্যাকশনটা শুরু হলো, যে কারণে আমরা টার্মিনেশনে আরো একটা নতুন হাইড্রোকার্বন পাচ্ছি। তার মানে আমরা টার্মিনেশন স্টেপে হাইড্রোকার্বন পাচ্ছি হচ্ছে যে কি CH3CH3। এটা দেখে আমরা বুঝতে পারবো যে এই রিঅ্যাকশনটা কোন হাইড্রোকার্বন দিয়ে শুরু হয়েছে। কিভাবে বুঝবো দেখো, এই যে আমরা বলছিলাম যে এই মাঝখানে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে যে কোনো যেহেতু দুইটা শেপ সমান যে কোনো একটা পার্টের সাথে আমরা একটা হাইড্রোজেন অ্যাড করে দিয়ে এই পাশে লিখবো, তাহলে কি হবে CH3 আর একটা হাইড্রোজেন অ্যাড করলে কি হবে CH4। তার মানে এই এটা দিয়ে রিঅ্যাকশনটা শুরু হয়েছে আর এটা আমরা টার্মিনেশন স্টেপে এটা আমরা প্রোডাক্ট পেলাম। স্যার ওইখানে দেয়া যায় তখন। আবার বলো আরেকটা বলো। হ্যাঁ বলো যে কোনো একদম বলো। তাহলে আমাদের কোশ্চেনটা কি, আমাদের যে আগের কোশ্চেনটা হচ্ছে যে which hydrocarbon is the starting material for this reaction by the product of this compound, যে তোমাকে এই কম্পাউন্ডে দিয়ে দিবে যে when this compound is the termination product, আমি আবার বলতেছি when this compound is the termination product which hydrocarbon is the starting material। তার মানে আমরা এই যে টার্মিনেশন প্রোডাক্টের এই হাইড্রোকার্বনটা দেখে আমরা বুঝে যাব যে স্টার্টিং যে হাইড্রোকার্বনটা তার কম্পাউন্ডটা কি ছিল। অথবা একই রকম ভাবে যে স্টার্টিং কম্পাউন্ডটা তোমাকে যদি বলা যে স্টার্টিং কম্পাউন্ডটা এটা, তাহলে টার্মিনেশন স্টেপের হাইড্রোকার্বনটা কি তৈরি হবে। ঠিক আছে, তো এখন যদি আমি ধরুন যে তোমাকে আমি এখন একটা কোর্স ইয়েতে দিলাম এটা যে তোমাকে বললাম যে CH3CH2CH3 এটা হচ্ছে তোমার স্টার্টিং ম্যাটেরিয়াল। তাহলে তোমার টার্মিনেশন স্টেপে কি প্রোডাক্টটা তৈরি হবে বলো তো, যে টার্মিনেশন স্টেপে আমরা কি প্রোডাক্ট পাবো। হ্যাঁ CH3 হ্যাঁ CH3 বলো, তারপরে হ্যাঁ CH3 এই আবার ইয়েতে শোনো, জাস্ট আমরা যেটা দিছি লেফট সাইডে যেটা দিয়ে স্টার্ট করছি এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দাও, এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দাও, তাহলে একটা হাইড্রোজেন সরিয়ে দিলে এখান থেকে কি পাবো আমরা বাকিটা। আচ্ছা তার মানে এখান থেকে এই যে যেটা দিয়ে আমরা শুরু করছি এখান থেকে আমরা একটা হাইড্রোজেন এখন সরিয়ে দিচ্ছি আমরা, তা হাইড্রোজেন সরিয়ে দিলে আমাদের কি পাবো CH3CH2CH2 এটাই তো পাবো আমরা একটা হাইড্রোজেন সরিয়ে দিলে। এটা বুঝতেছো কিনা বলো। এটা থেকে আমরা একটা হাইড্রোজেন সরিয়ে দিচ্ছি, তার মানে এই যে CH3 থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিলে CH2, তাহলে আমরা প্রোডাক্টটা কি হবে এরকম আরেকটা এটার সাথে যুক্ত করে দাও CH2, এবারে এই দিক থেকে যুক্ত করো কারণ দুই পাশে কিন্তু CH3 থাকবে CH2CH3 এই। তার মানে দেখো এই যে আমরা আবার বলছিলাম যে এখন বাম দিক থেকে ডান দিকে তুমি ইজিলি বের করে ফেলতে পারো, আবার বলছি আমরা এখন রাইট সাইডে যেটা আছে তার থেকে আমরা যদি লেফট সাইডে এটা পেতে চাই আমরা কি বলছিলাম যে ঠিক মাঝখানে আমরা এটাকে ভেঙে ফেলবো, আর ভেঙে ফেললে যে কোনো একটা পার্টির সাথে আমরা একটা হাইড্রোজেন অ্যাড করে দিব, তাহলে হাইড্রোজেন অ্যাড করে দিলে আবার এটা হয়ে যাবে কিনা দেখো তো। হ্যাঁ স্যার হবে, সমান হবে। আবার যদি আমরা যদি
যেটা যদি লেফট সাইডে আছে তার থেকে যদি রাইট সাইডে এটা পেতে চাই, তাহলে দেখো আমরা বলছিলাম যে লেফট সাইডে যেটা আছে এটা থেকে একটা হাইড্রোজেন সরিয়ে ফেললে আমরা কি পাচ্ছি, যে এই অংশটুকু পাচ্ছি। তাহলে এরকম আরেকটা অ্যাড করে দাও, তাহলে আমরা রাইট সাইডের প্রোডাক্টটা পেয়ে শেষ। ঠিক আছে, এতটুকু বুঝছো কিনা বলো? হ্যালো, স্যার বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমাদের ইয়েটা হচ্ছে যে এখান থেকে অনেকগুলো কোশ্চেন, কিন্তু যদিও মনে করতেছে এখানে টপিক কম, কিন্তু অনেকগুলো কোশ্চেনের মধ্যে যে ইয়েটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের আসলে রিঅ্যাকশন মেকানিজম কাকে বলে, তারপরে রিঅ্যাকশন মেকানিজমের স্টেপ গুলো কয়টা, রিঅ্যাকশন মেকানিজমের স্টেপ গুলোর নাম, তারপরে হচ্ছে যে প্রোপাগেশন নামগুলোর মধ্যে প্রথমে ইনিশিয়েশন স্টেপটা মধ্যে আমাদের কোন কন্ডিশনে রিঅ্যাকশনটা হয়, তাহলে ইনিশিয়েশন স্টেপে কি লাইট, ইউভি লাইট বা সানলাইটের প্রেজেন্সে রিঅ্যাকশনটা হয়। ইনিশিয়েশন স্টেপটাকে আমরা পটোকেমিক্যাল রিঅ্যাকশন বলে থাকি। ইনিশিয়েশন স্টেপে হোমোলাইটিক ফিশন হয়, ইনিশিয়েশন স্টেপে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। প্রোপাগেশন স্টেপটা সাধারণত চেইন রিঅ্যাকশন বলা হয়। টার্মিনেশন স্টেপে হচ্ছে যে রিঅ্যাকশনটার সমাপ্তি হয়ে যায়, এবং টার্মিনেশন স্টেপে নতুন একটা হাইড্রোকার্বন তৈরি হয়, যে হাইড্রোকার্বনটা হচ্ছে যে ইনিশিয়াল হাইড্রোকার্বনের ডাবল থাকবে সব সময়। ঠিক আছে, এর অনেক কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন, তারপরে শর্ট কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন এখানে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে যেটা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবো, সবাই পড়ে নিও, যা যতটুকুই কম করে পড়ানো হইলো এটা পড়ে পেলো, যাতে পরবর্তী বোঝা না হয়ে যায়। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম।